আল্লু অর্জুনের পুষ্পাকে তো আমরা সবাই চিনি, কিন্তু এই পুষ্পা ক্যারেক্টারটা আসলে কোন ডাকাতের থেকে ইন্সপায়ার্ড জানেন? পুষ্পা মুভির ভয়ঙ্কর ভাইরাল ডায়লগটা তো তোমরা সকলেই জানো, তবু একবার তোমাদের সামনে একটু করে দেখায়। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর যদি খারাপ লাগে তবে কমেন্ট করে জানিয়ে দিও। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। প্রায় 190 জন মানুষকে নিজের হাতে খুন করেছিল সে, যার মধ্যে অর্ধেকই ছিল কোনো পুলিশ অফিসার অথবা সরকারি কর্মচারী। 143 কোটি টাকার চন্দন কাঠ এবং 16 কোটি টাকার সম্পত্তির মালিক এই ডাকাতের নাম ছিল কুসে মুনুস্বামী বীরাপ্পান। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। এই পুষ্পা মুভিতে আল্লু অর্জুনকে হিরো হিসাবে দেখানো হয়েছে, কিন্তু বাস্তব কাহিনী বা গল্পতে হিরো বলো বা ভিলেন বলো, সে হলেন বীরাপ্পা। এই বীরাপ্পার সম্বন্ধে এমন কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যেটা দেখার পরে তুমি চমকে যাবে, গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই তো বলছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তবেই তুমি পুষ্পা মুভির বাস্তব কাহিনী বুঝতে পারবে। তার আগে প্লিজ বন্ধু, যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যে বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বেশি দেরি না করে চলো দেখে আসি পুষ্পা মুভির আসল কাহিনী। নমস্কার, আমি সুজয় নীল। ইতিমধ্যেই পুষ্পা 2 নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। পুষ্পা বেশি আল্লু অর্জুন এই সিনেমায় বলেছেন, আমি ফায়ার নয় ওয়াইল্ড ফায়ার। কিন্তু দক্ষিণ ভারতের জঙ্গলের আসল ওয়াইল্ড ফায়ার ছিল একজনই, আর তার নাম বীরাপ্পান। প্রায় 40 বছর ধরে বীরাপ্পানের ত্রাস জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। 10,000 কেজি চন্দন কাঠ চুরি, 2,000 হাতিকে খুন করে তাদের দাঁত উপড়ে নেওয়া, 2,000 হাতি কর্ণাটকের সুপারস্টারকে অপহরণ। বীরাপ্পান যে আসল জীবনে কতটা সাংঘাতিক ছিল তা আজকের এই ভিডিওটা দেখলে এবং শুনলে বুঝতে পারবে। 18 জানুয়ারি 1952 কর্ণাটকের গোপীনাথন গ্রামে জন্ম হলো কুসে মুনুস্বামী বীরাপ্পানের। দরিদ্র পরিবারে জন্ম হওয়া বীরাপ্পান ছোটবেলা থেকেই অভাবকে প্রচন্ড ঘৃণা করত। বীরাপ্পানের বাবা গবাদি পশু চড়ানোর কাজ করত, কিন্তু কাকা ছিল জঙ্গলের চোরাচালানকারী। তাই বাবার থেকে বেশি কাকাকেই পছন্দ করত বীরাপ্পান। খুব ছোট বয়স থেকেই কাকার সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে অঞ্চলের বিভিন্ন বেআইনি শিকারী এবং নিষিদ্ধ চোরাচালানকারীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে বীরাপ্পান। ছোটবেলা থেকে ডাকাত। মাত্র 10 বছর বয়সেই হাতে বন্দুক নিয়ে হাতি শিকারের কাজে নেমে পড়ে বীরাপ্পান। নিজের নিখুঁত নিশানা এবং হাতির পালের সামনে দৃঢ় মানসিকতার জেরে 12 বছর বয়সেই অঞ্চলের সেরা বেআইনি হাতি শিকারীর খেতাব জোটে বীরাপ্পানের। 17 বছর বয়সে এক ফরেস্ট অফিসারের মাথায় গুলি করে এলাকায় চাঞ্চল্য ফেলে দেয় বীরাপ্পান। আর ঠিক এই ঘটনার পরেই নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করতে শুরু করে বীরাপ্পান। সে নিজের কাকা সালভাই গাউন্ডারের দল ছেড়ে দেয় এবং মাত্র 18 বছর বয়সেই নিজের একটা দল খুলে বসে। কিন্তু বীরাপ্পানের এই উল্কার গতিতে উত্থান মোটেও পছন্দ হয় না এলাকার বাকি চোরাচালানকারীদের। তাই তারা নিজেদের পথের কাঁটা বীরাপ্পানকে সরানোর জন্য পুলিশের সঙ্গে হাত মেলায়। ফলে বীরাপ্পানের একটার পর একটা বিজনেস ডিল চৌপাট হতে শুরু করে। প্রথমে বীরাপ্পান বিষয়টা বুঝতে না পারলেও পরে সে বুঝতে পারে, আর তারপরে শুরু হয় বীরাপ্পানের মারণ খেলা। সে একটার পর একটা চোরাচালানকারীকে খুন করতে শুরু করে, আর অন্যদিকে পথের কাঁটা হয়ে থাকা একটার পর একটা পুলিশ এবং ফরেস্ট অফিসারকেও মারতে শুরু করে বীরাপ্পান। আর এভাবেই কর্ণাটকের জঙ্গল পেরিয়ে তামিলনাড়ু জঙ্গলেও নিজের আতঙ্ক ছড়িয়ে দেয় সে। নিজের দল ভারী করতে 100 জন বেআইনি শিকারীর একটা দলও গঠন করে বীরাপ্পান। জঙ্গলের মধ্যে রাজত্ব কায়েম করা এক ডাকাতের এমন রমরমা দেখে চোখ কপালে ওঠে কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারের। কারণ বীরাপ্পানের ঘন ঘন হাতি শিকারের জেরে জঙ্গলে হাতির সংখ্যা হু হু করে কমতে থাকে। তাই তখন 2 রাজ্য সরকার মিলে জঙ্গলে ফরেস্ট অফিসারের সংখ্যা বাড়িয়ে দেয় এবং রাজ্যসভায় বিল পাশ করে হাতির দাঁতের তৈরি সমস্ত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। আর এই বিল পাশ হওয়ার ফলে ক্রমশই হাতির দাঁতের চাহিদা কমতে থাকে। বীরাপ্পান বুঝতে পারে এই ব্যবসা আর বেশি দিন টিকবে না, তাই এবার নতুন কোনো বেআইনি ব্যবসা শুরু করতে হবে। কি সেই বেআইনি ব্যবসা? পুষ্পা সিনেমাটা দেখে থাকলে এতক্ষণে নিশ্চয়ই গেস করে ফেলেছেন আপনারা। চলুন তাহলে ভিডিও দ্বিতীয় অধ্যায়ে কথা বলি সেই নিয়েই। ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে দেশের জঙ্গলে যত চন্দন কাঠ রয়েছে সেগুলোর অধিকার কেবলমাত্র রাজ্য সরকারের। কোনো সাধারণ মানুষ এই চন্দন কাঠ কাটলে কিংবা বিক্রি করলে সেটা পুরোপুরিভাবে আইন বিরুদ্ধ কাজ। কারণ বিশ্ব বাজারে এই চন্দন কাঠের মূল্য কেজি প্রতি প্রায় 12,000 থেকে 16,000 টাকা। কিন্তু বীরাপ্পান এই সমস্ত নিয়ম কানুনকে ফু মেরে উড়িয়ে দিয়ে শুরু করলো চন্দন কাঠের বেআইনি স্মাগলিং।
এই খবর জানতে পেরে কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারের ঘুম উড়ে গেল, কারণ বীরাপ্পান ততদিনে বিদেশি ক্লায়েন্ট জুটিয়ে নিয়েছে। আর বিদেশে এই চন্দন কাঠের বিশাল ডিমান্ড। পুলিশের ব্যারিকেড, পুলিশি হানা এবং সার্চ অপারেশন কোনো কিছুই বীরাপ্পানকে আটকাতে পারলো না। সে ঠিক সবাইকে বোকা বানিয়ে বিদেশে চন্দন কাঠ পাচার করতে লাগলো। কি এবার কাহিনীটা পুষ্পা সিনেমার মতো লাগছে তো? ঠিক ঠিক। সেই সময় একের পর এক ফরেস্ট অফিসার বীরাপ্পানকে ধরার জন্য জঙ্গলে পাড়ি দিয়েছিল ঠিকই, কিন্তু তারা কোনোদিনই আর লোকালয়ে ফেরত আসতে পারেনি, কারণ বীরাপ্পান তাদের মেরে জঙ্গলের মধ্যেই পুঁতে দিয়েছিল। কিন্তু পুষ্পা সিনেমায় যেমন পুষ্পার বারবারন্তকে আটকানোর জন্য ভানওয়ার সিং শেখাওয়াত রূপী ফাহাদ ফাজিলের আবির্ভাব হয়েছিল, ঠিক তেমন ভাবেই বীরাপ্পানকে আটকানোর জন্য এলেন আইএফএস অফিসার পি শ্রীনিবাস। এরপর 3 বছর ধরে চলল বাঘ হরিণের দৌড়। টানা 3 বছর নিজের নেটওয়ার্ক এবং সমস্ত ইনসাইডারদের কাজে লাগিয়ে অবশেষে 1986 সালে প্রথমবারের জন্য পুলিশের জালে ধরা পড়ল বীরাপ্পান। কিন্তু পুলিশ বেশি দিন বীরাপ্পানকে আটকে রাখতে পারলো না। সে কদিনের মধ্যেই পুলিশি হেফাজত থেকে পালালো, আর তারপরেই সে শুরু করলো নিজের নৃশংস তাণ্ডব। 1987 সালে সে চিদাম্বরম নামের এক ফরেস্ট অফিসারকে অপহরণ করে খুন করলো, আর সরকারের কাছে বার্তা পাঠালো, আমার সঙ্গে ধড়িবাজি করার পরিণতি মৃত্যু, তাই খুব সাবধান। কিন্তু পি শ্রীনিবাস বীরাপ্পানের এই হুমকিতে ভয় পেলেন না, তাই তারপর শুরু হলো একটা নতুন যুদ্ধ, শ্রীনিবাস ভার্সেস বীরাপ্পান। বীরাপ্পানকে ধরার জন্য পুলিশ তার গ্রামের লোকেদের অত্যাচার করার পন্থা বেছে নিয়েছিল। পুলিশ ভেবেছিল বীরাপ্পান যে যে গ্রামে ঘাঁটি গেড়ে থাকে সেই গ্রামের লোকজনদের 3rd ডিগ্রি দিলেই তারা বীরাপ্পানের বিষয়ে ইনফরমেশন দিয়ে দেবে। কিন্তু শ্রীনিবাস ভার্সেস বীরাপ্পান যুদ্ধ শুরু হওয়ার পর অফিসার পি শ্রীনিবাস সম্পূর্ণ অন্য একটা পন্থা অবলম্বন করলেন। গ্রামবাসীদের মনে জায়গা করার জন্য তিনি সরকারি ফান্ডের টাকায় গ্রামের মধ্যে স্কুল, মন্দির এবং টিউবওয়েল স্থাপন করা আরম্ভ করলেন। এমনকি গ্রামের বেকার যুবক যুবতীদেরও কাজ দেওয়া শুরু করলেন শ্রীনিবাস। খোদ বীরাপ্পানের বোন মারি পর্যন্ত শ্রীনিবাসের উদ্যোগেই একটা ওষুধের দোকানে চাকরি পায়। এইভাবেই ধীরে ধীরে গ্রামবাসীদের মন জয় করে ফেলেন আইএফএস অফিসার পি শ্রীনিবাস। আর তার জেরে তিনি আস্তে আস্তে বীরাপ্পানের বিষয়ে সমস্ত ইনফরমেশন একত্রিত করতে থাকেন। ফলে একটা সময় এমন আসে যখন বীরাপ্পানের সমস্ত গোপন ঘাঁটি, পালানোর রাস্তা, এমনকি জঙ্গলের মধ্যে বিজনেস ডিলিং এর স্পটগুলো পর্যন্ত নখো দর্পণে চলে আসে শ্রীনিবাসের। আর তারপরে শুরু হয় শ্রীনিবাসের পাল্টা আঘাত হানা। বীরাপ্পানের একটার পর একটা বিজনেস ডিল চৌপাট করা আরম্ভ করেন শ্রীনিবাস, আর অন্যদিকে বীরাপ্পানের একের পর এক সঙ্গীও গ্রেফতার হতে থাকে পুলিশের হাতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে একবার বীরাপ্পানের 1.5 কোটি টাকার বিজনেস ডিল হাতে নাতে পাকড়াও করে বসেন শ্রীনিবাস। আর তারপর থেকেই বীরাপ্পানের সব থেকে বড় শত্রু হয়ে ওঠেন শ্রীনিবাস। কিন্তু এই শত্রুতা চরম পর্যায়ে পৌঁছয় যখন আচমকা একদিন বীরাপ্পানের বোন মারি আত্মহত্যা করে বসে। লোকে বলতে আরম্ভ করে শ্রীনিবাসের সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক ছিল মারির, আর তার জেরেই মারি গর্ভবতী হয়ে যায়। কিন্তু তারপর নাকি শ্রীনিবাস সেই সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে, আর এই অপমান থেকে নিজেকে বাঁচাতেই নিজেকে শেষ করে দেয় মারি। বীরাপ্পানের কানে এই খবরটা পৌঁছতেই সে ঠিক করে নেয় শ্রীনিবাসকে সে যেন তেন প্রকারেণ খুন করবে, তাই সে তককে তককে থাকে সঠিক সুযোগের। এরপর একদিন একটা ফাঁদ পাতে বীরাপ্পান। সে নিজের ছোট ভাই অর্জুনানকে শ্রীনিবাসের কাছে পাঠায়। অর্জুনান শ্রীনিবাসকে গিয়ে বলে, আমার দাদা সারেন্ডার করতে চায়, কিন্তু ও চায় না দলের কেউ অ্যারেস্ট হোক, তাই ও একাই জঙ্গলে অপেক্ষা করবে। শ্রীনিবাসকেও একা গিয়েই বীরাপ্পানকে ধরে আনতে হবে। বীরাপ্পান নিজেকে সারেন্ডার করতে চাইছে শুনে জয়ের নেশায় 7-5 না ভেবেই একা একা জঙ্গলে পাড়ি দেয় পি শ্রীনিবাস। কিন্তু শ্রীনিবাস জঙ্গলে পৌঁছানোর পর বীরাপ্পানকে বিশ্বাস করে জীবনের সব থেকে বড় ভুলটা তিনি অলরেডি করে ফেলেছেন। শোনা যায় শ্রীনিবাসের কাটা মাথাটা নিয়ে নাকি 3 দিন পর পর ফুটবল খেলেছিল বীরাপ্পান। শ্রীনিবাসের মূল্যহীন দেহটা সে পাঠিয়ে দিয়েছিল পুলিশ স্টেশনে। হ্যাঁ, ঠিক এতটাই ভয়াল এবং ভয়ঙ্কর ছিল বীরাপ্পান। সাল 1991। শ্রীনিবাসকে অমন নির্মমভাবে হত্যা করার পর বীরাপ্পান যেন রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো হয়ে উঠল। কিন্তু লোকালয়ে ঢুকে পড়া এমন ভয়ঙ্কর বাঘকে তো আর খোলা ছেড়ে রাখা যায় না। তাই 1992 সালে কর্ণাটক এবং তামিলনাড়ু সরকার মিলে তৈরি করলো একটা জয়েন্ট স্পেশাল টাস্ক ফোর্স, যার নেতৃত্বে থাকলো এসটিএফ এর জয়েন্ট চিফ ওয়াল্টার দেভারাম। দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই বিরাট বড় সাফল্য অর্জন করে ওয়াল্টার দেভারাম এবং এসআই শাকিল আহমেদের দলবল। তারা কর্ণাটকের জঙ্গলে বীরাপ্পানের সবচেয়ে কাছের সঙ্গী এবং দলের অন্যতম মাস্টারমাইন্ড গুরুনাথনকে মেরে ফেলে। মূলত শাকিল আহমেদের হাতেই মারা পড়ে গুরুনাথন, এবং এই খুনের বদলা নিতে আবারও একটা ফাঁদ পাতে বীরাপ্পান।
সে বাজারে হাতির দাঁত ডিলিং এর একটা ভুয়ো খবর ছড়িয়ে দেয়। এসটিএফ এর কাছে খবর যায় এই ডিলিং এ নাকি খোদ বীরাপ্পানও উপস্থিত থাকবে। এই মিথ্যে খবরকে সত্যি ভেবে নিয়ে অপারেশন চালাতে গিয়ে এসপি হরিকৃষ্ণা এবং এসআই শাকিল আহমেদ সহ 7 জন এসটিএফ মেম্বার মারা পড়ে। এরপরেই বীরাপ্পান নিজের নেক্সট টার্গেট হিসেবে বেছে নেয় আইপিএস অফিসার কে গোপালকৃষ্ণনকে। সে গোপালকৃষ্ণনের ইগোর সঙ্গে খেলে এবং তাকে বাধ্য করে জঙ্গলের দিকে আসতে। এসটিএফ এর অপারেশনকেও ল্যান্ডমাইন দিয়ে তছনছ করে দেয় বীরাপ্পান। গোপালকৃষ্ণন সহ 22 জন এসটিএফ মেম্বারের মৃত্যু হয় বীরাপ্পানের ফাঁদে পা দিয়ে। বীরাপ্পানের হানা এমন মারাত্মক আঘাতে নড়ে যায় স্পেশাল টাস্ক ফোর্সের কর্তারা, কিন্তু তারা নতি স্বীকার না করে আরো বড়সড় পরিসরে সার্চ অপারেশন শুরু করে। 1993 সালের মে মাসে বীরাপ্পানের স্ত্রী মুথুলক্ষ্মীকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু প্রমাণের অভাবে কিছুদিনের মধ্যেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা। ওদিকে ততদিনে তামিলনাড়ু সরকার বুঝে গেছিল শুধু এসটিএফ কে মার্কেটে নামিয়ে বীরাপ্পানকে ধরা সম্ভব নয়, তাই তারা এসটিএফ এর পাশাপাশি বিএসএফ কেও জঙ্গলে মোতায়েন করলো বীরাপ্পানকে ধরার জন্য। তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্ত কাজে দিল। 1993 সালের জুলাই মাসে বিএসএফ এর হাতে বীরাপ্পানের দলের 19 জন সদস্য গ্রেপ্তার হলো, আর তার ঠিক 1 মাস বাদে বীরাপ্পানের আরো 18 জন সঙ্গীকে গুলি করে মারলো বিএসএফ। কিন্তু তারপরেও বীরাপ্পানকে কিছুতেই ধরতে পারলো না কেউই। এভাবেই বেশ কয়েক বছর কেটে গেল। তামিলনাড়ুর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে ফিরে এলেন জয়ললিতা। আর ক্ষমতায় এসেই তিনি বুঝতে পারলেন তিনি যদি একবার বীরাপ্পানের আতঙ্ক থেকে রাজ্যের মানুষকে মুক্তি দিতে পারেন, তাহলে পরবর্তী বেশ কয়েকটা ইলেকশনে মুখ্যমন্ত্রী হিসেবে ওর আসন পাকা হয়ে যাবে। তাহলে শেষমেশ কি হলো বীরাপ্পানের সঙ্গে, এবার বলবো সেই গল্পটাই। 1996-97 সাল থেকেই নিজের প্রতিপত্তি বজায় রাখার জন্য রাজনৈতিক নেতাদের অপহরণ করা আরম্ভ করলো বীরাপ্পান। তবে বীরাপ্পান তাদের কোনো ক্ষতি করত না। কিছুদিন নিজের কাছে রেখে সরকারকে দিয়ে ক্ষমা টমা চাইয়ে আবার তাদের ফেরত পাঠিয়ে দিত। সেই সময় রাজনৈতিক নেতা থেকে কর্ণাটকের সুপারস্টার, টিভি চ্যানেলের সাংবাদিক থেকে বড় বড় পুলিশ কর্তা সকলেই নিয়ম করে মেহমান হতো বীরাপ্পানের। আসলে সমাজের উঁচু মহলে নিজের আতঙ্ক ছড়ানো এবং সম্মান বাড়ানোই মূল লক্ষ্য ছিল বীরাপ্পানের। কিন্তু 2002 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে ফেরত আসা জয়ললিতা বীরাপ্পানের এই রমরমা কিছুতেই মেনে নিতে পারলেন না। তাই তিনি তৎকালীন সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে ধুরন্ধর পুলিশ অফিসার আইপিএস কে বিজয় কুমারকে নিয়ে এলেন এসটিএফ এর চিফ হিসেবে। আর এখান থেকেই শুরু হলো বীরাপ্পানের জীবনের শেষ অধ্যায়। প্রথমবার যখন পুষ্পা পার্ট 1 এর টিজার মিডিয়ার সামনে আসে, তখন থেকেই সকলে জানে পুষ্পার গল্পটা অনেকাংশেই বীরাপ্পানের গল্পের সুতো দিয়ে বোনা হয়েছে। কিন্তু মেকার্সরা এই কথা সরাসরি কখনো স্বীকার করেননি, কারণ একটাই, বীরাপ্পানকে যেভাবে পুলিশের ফাঁদে পা দিয়ে মরতে হয়েছিল সেভাবেই যদি পুষ্পার মৃত্যু হয়, তাহলে পুষ্পা সিনেমার আসল হিরো হয়ে উঠবেন ফাহাদ ফাজিল। কিন্তু এই কথা কেন বলছি, তাহলে এবার সেটাই শুনুন। বীরাপ্পানকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার অর্ডার পেতেই কে বিজয় কুমার জুটি বাঁধলেন আইপিএস এন.কে সেন্থামারাই কান্নানের সঙ্গে। আর তারপর টানা 10 মাস ধরে বীরাপ্পানের বিষয়ে সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন সংগ্রহ করলো বিজয় কুমারের টিম। এরই মাঝে একদিন বিজয় কুমার নিজের অফিসে বসে বীরাপ্পানের সমস্ত ভিডিও ফুটেজগুলো চালিয়ে চালিয়ে দেখছিলেন। ঠিক তখনই একটা ভিডিও দেখে চমকে ওঠেন বিজয় কুমার, আর তার পর মুহূর্তেই ওর মুখে একটা হাসি খেলে যায়। বিজয় কুমার ওই ভিডিওতে দেখতে পান বীরাপ্পান একটা বই পড়ার চেষ্টা করছে, কিন্তু দৃষ্টিশক্তি কমে আসার জন্য বীরাপ্পানের ওই বইটি পড়তে অসুবিধে হচ্ছে। এইটা দেখার সঙ্গে সঙ্গে বিজয় কুমার নিজের ইনফর্মারকে বিষয়টা নিয়ে খোঁজ নিতে বলেন। দিন 15 বাদে ইনফর্মার জানায় বীরাপ্পানের চোখে ছানি পড়েছে, আর খুব শিগগিরই ও নিজের ছানি অপারেশন করার কথা ভাবছে। এরপরই বীরাপ্পানের দলে মিশে থাকা নিজের 2 জন ইনফর্মারকে বিজয় কুমার বললেন বীরাপ্পান ঠিক কোন দিন জঙ্গল থেকে বেরিয়ে অপারেশন করাতে যাবে সেটা যেন পুলিশ আগে থেকেই জানতে পারে। তারপর আরো মাসখানেক কেটে গেল। 2004 সালের 16 অক্টোবর তারিখে বিজয় কুমার জানতে পারলেন তার ঠিক 2 দিন বাদে, অর্থাৎ 18 অক্টোবর তারিখে বীরাপ্পান জঙ্গল থেকে বাইরে বেরোবে, কারণ সেই দিন সে সালেমের একটা হাসপাতালে নিজের ছানি অপারেশনের জন্য ভর্তি হতে যাবে। বিজয় কুমার বুঝে যান এটাই বীরাপ্পানকে খতম করার বেস্ট চান্স, কারণ জঙ্গলের ভিতর বীরাপ্পানকে ছোঁয়াও যাবে না। ওদিকে বীরাপ্পান ঠিক করলো সে অ্যাম্বুলেন্সে চেপে জঙ্গলের বাইরে বেরোবে, কারণ অ্যাম্বুলেন্সে একসঙ্গে অনেক লোক বসতে পারবে। বীরাপ্পান নিজের ফুল প্রোটেকশনের জন্য অ্যাম্বুলেন্সের ভেতরে বন্দুক, বোমা সব জমা করে তবেই জঙ্গল থেকে বেরোবে। কিন্তু বীরাপ্পান একথা ঘোরাক্ষরেও টের পায়নি যে ওই অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সে থাকা 2 হাসপাতাল কর্মী সবই আসলে বিজয় কুমার বেছে নিয়েছিলেন। হ্যাঁ,
18ই অক্টোবর বীরাপ্পানের কাছে যে অ্যাম্বুলেন্সটা পৌঁছেছিল তা পুরোটাই এসটিএফ এর 2 আন্ডারকভার এজেন্ট ড্রাইভ করে নিয়ে গেছিল। বীরাপ্পানকে খতম করার এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন কোকুন। খতরনাক story। এদিকে বীরাপ্পান নিজের পরিচয় গোপন করার জন্য নিজের বিখ্যাত গোঁফটা অবধি কেটে নিয়েছিল। সে ভেবেছিল গোঁফ ছাড়া কেউ তাকে চিনতে পারবে না। এরপরই এলো সেই মুহূর্ত। 18ই অক্টোবর রাতে জঙ্গল থেকে বেরোলো বীরাপ্পান এবং সঙ্গে তার 3 জন সঙ্গী। ওদিকে এসটিএফ এর অফিসাররা ততক্ষণে বিভিন্ন জায়গায় পজিশন নিয়ে নিয়েছিলেন। কেউ রাস্তার ধারে পার করে রাখা আঁখ বোঝাই ট্রাকের ভিতর, কেউ আবার রাস্তার ধারে থাকা প্রাইমারি স্কুলের ছাদে। কিন্তু অন্ধকার জঙ্গলে রাস্তায় অফিসাররা বীরাপ্পানের গতিবিধি টের পাবেন কি করে? সেই কারণেই আগে থেকে একটা কোড ফিক্স করে রেখেছিল এসটিএফ। সেই কোড অনুযায়ী ওয়ার জোনে ঢোকার আগেই অ্যাম্বুলেন্সের ফগ লাইট এবং নীল বাতি জ্বালিয়ে দিতে হতো ড্রাইভারকে। আইপিএস সেন্থামারাই কান্নান এই সিগন্যালেরই ওয়েট করছিলেন রাস্তায় দাঁড়িয়ে। দূর থেকে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতেই তিনি বিজয় কুমার সহ সবাইকে রেডি হতে বলেন। অ্যাম্বুলেন্স ওয়ার জোনে ঢোকার সঙ্গে সঙ্গে ওই আঁখ বোঝায় ট্রাকটাকে রাস্তার মাঝ বরাবর দাঁড় করিয়ে পথ আটকে দেন এসটিএফ অফিসাররা। ওই দেখে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ড্রাইভার সজোরে ব্রেক মারেন আর অ্যাম্বুলেন্সের দরজা খুলে ঝাঁপিয়ে পড়েন। অন্য দরজা দিয়ে হেল্পারও ঝাঁপ মারে আর দুজন মিলে দৌড় দিয়ে মিশে যায় নিজেদের বাদবাকি অফিসারদের সঙ্গে। এবার মাঝ রাস্তায় একটা অ্যাম্বুলেন্সের ভিতরে আটকে পড়ে যায় বীরাপ্পান এবং তার 3 সঙ্গী। ঠিক তখনই এসটিএফ এর তরফ থেকে বিজয় কুমার মাইকে অ্যানাউন্সমেন্ট করে বীরাপ্পানকে সারেন্ডার করার জন্য বলেন। বীরাপ্পান ততক্ষণে বুঝে গেছেন ওর সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কিন্তু তাই বলে কি আর এত সহজে সে নিজেকে পুলিশের হাতে তুলে দেবে? তাই অ্যাম্বুলেন্সের ভেতর থেকেই গুলি চালানো শুরু করে বীরাপ্পান এবং তার সঙ্গীরা। এরপর টানা 20 মিনিটের লড়াই চলে। এসটিএফ এর তরফ থেকে ওই অ্যাম্বুলেন্সের ওপর 338 রাউন্ড গুলি চালানো হয়। 20 মিনিট পর এসটিএফ বুঝতে পারে বীরাপ্পানের ভবলীলা সাঙ্গ হয়ে গেছে, তাই তারা সন্তর্পণে চলে এলেন অ্যাম্বুলেন্সের কাছে। আর তারপর অ্যাম্বুলেন্সের ডালা খুলতেই দেখা গেল গুলিতে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে চন্দন দস্যু বীরাপ্পান। হ্যাঁ, ঠিক এতটাই অসহায়ভাবে মরতে হয়েছিল বীরাপ্পানকে। আর বীরাপ্পানের মৃত্যু সংবাদে সেদিন গোটা তামিলনাড়ু এবং কর্ণাটকে নেমে এসেছিল অকাল দীপাবলি। কেউ বাজি ফাটাচ্ছিল, কেউ বা মিষ্টি বিতরণ করছিল। কত ভয়ে ছিল বীরাপ্পানের গ্রামের লোকেরাও পর্যন্ত সামিল হয়েছিল এই উৎসবে। তাহলে বুঝতেই পারছেন বীরাপ্পানকে ঠিক কতটা ঘৃণা করতো সবাই। এবার একজন সিনেমার হিরোকে তো আর ঘৃণার পাত্র হিসেবে পোর্ট্রে করা সম্ভব নয়, তাই খুব সন্তর্পণে পুষ্পার সঙ্গে বীরাপ্পানের গুরুত্বপূর্ণ সামঞ্জস্যগুলো এড়িয়ে গেছেন পুষ্পার মেকার্সরা। এবার আপনারাই বলুন, আপনারা কতটা মিল খুঁজে পেলেন পুষ্পা এবং বীরাপ্পানের মধ্যে? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর কি কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। নমস্কার। ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছো বীরাপ্পান কত বড় ভয়ঙ্কর ডাকাত ছিল। আমার মতে বীরাপ্পানের এই জীবন কাহিনীকে নিয়ে ভারতের সমস্ত ভাষায় যদি মুভি তৈরি করা যায়, সমস্ত ভাষায় মুভিগুলো বক্স অফিসে সুপারহিট হবে এবং সকলে জানতে পারবে বীরাপ্পান বলে একজন ছিল যাকে একটা রাজ্য নয় 2টো রাজ্যের প্রশাসন, পুলিশ সকলেই ভয় পেত। বন্ধু, এই পুরো ভিডিওটা যদি তুমি দেখতে চাও তবে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, এখনই গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। এবং বীরাপ্পান সেই সঙ্গে পুষ্পা মুভির হিরো আলু অর্জুন সম্বন্ধে যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই কমেন্ট করতে পারো। তার আগে তোমার কাছে নির্লজ্জের মতন একটি আবেদন, এখনো পর্যন্ত ভিডিওতে যদি লাইক না করে থাকো তবে প্লিজ বন্ধু একটা লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে বন্ধু ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই বাংলা রিয়াকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এখন জানাই টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।